হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সলভ করব, পাশাপাশি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেই এমসিকিউগুলো আসে আমরা সেগুলো সলভ করব। আমাদের ইলেকট্রন বিন্যাসের 3 ধরনের নীতি আছে। প্রথম যে নীতি, এটাকে বলা হয় আউফবাউ নীতি, তারপর হচ্ছে হুন্ডের নীতি এবং আমাদের আছে পলির বর্জন নীতি। তাহলে আমরা এই 3টা নীতি নিয়ে এখন পড়াশোনা করব। আমাদের এক নম্বর যে নীতি, এক নম্বর নীতির নাম হচ্ছে আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতি অনুসারে আমরা কি জানি, আমরা এক নম্বর নীতি পড়ব হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতিতে বলা আছে যে ইলেকট্রন সমূহ যখন বিভিন্ন কক্ষপথে প্রবেশ করবে, কক্ষপথে প্রবেশ করার সময় প্রথম হচ্ছে সর্বনিম্ন শক্তিস্তরে প্রবেশ করবে এবং সর্বনিম্ন শক্তিস্তর পূরণ করে ইলেকট্রনগুলো হচ্ছে পর্যায়ক্রমে উপরের শক্তিস্তরে অবস্থান করতে থাকবে। তাহলে আমাদের যে শক্তিস্তরগুলো আছে শক্তিস্তরগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে পড়ব। তাহলে এই শক্তিস্তরগুলো কী কী আমরা এখন দেখব। আর এটা দেখার জন্য আমাদের সুন্দর একটা ছন্দ আছে। এই ছন্দটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে তার স্ত্রীকে প্রিয়া নামে ডাকে এবং তারা হচ্ছে কী করবে, তারা হচ্ছে একটা ডিপিএস করবে। ওই ডিপিএসটার নাম হচ্ছে এফডিপিএস। আর ওই ব্যক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে যে মানে একটা কথা সে দুইবার করে বলে। তো ওর বউকে যেহেতু সে প্রিয়া নামে ডাকে, তো তারা কী করবে, সে প্রিয়াকে নিয়ে সে ডিপিএস করতে যাবে। তাহলে এই কথাটা কীভাবে বলবে, বলার সিস্টেম হচ্ছে এসো এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো, তারপর ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি যে এসো এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। তাহলে আমরা এখন যেই কাজটা করবো, আমাদের এখানে আছে এসপিডিএফ, মোট 4টা অরবিটাল আছে। 4টা অরবিটালের মধ্যে আমাদের যে কক্ষপথগুলো এগুলো দিয়ে দেবো। আমাদের এখানে 1 নম্বর যে কক্ষপথ আমরা এস এর মধ্যে দেবো হচ্ছে 1, এই এসটা হবে 2 নম্বর এস, এটা হচ্ছে 3s, এটা হবে 4s, এটা হবে 5s, এটা হচ্ছে 6s, 7s এবং হচ্ছে 8s। তারপর আমরা হচ্ছে পিকে নাম্বারিং করব। আমরা এসকে নাম্বারিং স্টার্ট করছি হচ্ছে 1 দিয়ে, পিকে নাম্বারিং স্টার্ট করবো হচ্ছে 2 দিয়ে। তাহলে এটা হবে 2p, এটা হবে 3p, এটা হচ্ছে 4p, 5p, 6p এবং হচ্ছে 7p। তারপর আমরা ডিকে স্টার্ট করবো হচ্ছে 3 দিয়ে। তাহলে এটা হচ্ছে 3d, তারপর হচ্ছে 4d, 5d এবং হচ্ছে 6d। আর এফকে স্টার্ট করবো হচ্ছে 4 দিয়ে। তাহলে আমাদের এটা হচ্ছে 4f এবং এটা হচ্ছে 5f। এই হচ্ছে শক্তিস্তরগুলোর ক্রম। এখানে কোন শক্তিস্তরের মান সবচেয়ে বেশি, আমরা এটা ক্রম অনুসারে সাজালে আমরা 1s থেকে 2s এর শক্তির মান বেশি হবে। 2s থেকে 2p, 2pর পর হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, 4s, তারপর 3d, এভাবে ক্রম অনুসারে তাদের শক্তির মান বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে শক্তির মানটাকে কীভাবে বের করা হয়। শক্তির মান বের করার যেই সূত্র, এটা হচ্ছে n+l। তাহলে কোন শক্তি স্তরের মান কত বেশি আমরা এটা নির্ণয় করবো হচ্ছে n+l সূত্র অনুসারে। তাহলে n কি আর হচ্ছে l কি। n হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই l এর মান যখন 0, 1, 2 এবং 3 হবে তখন হচ্ছে আমাদের s, p, d এবং হচ্ছে আমরা হচ্ছে f অরবিটাল পেয়ে থাকবো। তাহলে এখন আমরা যদি দেখি যে 1s এবং 2s এই দুটোর মধ্যে কার শক্তির পরিমাণ বেশি, আমরা এটা কীভাবে বের করবো। 1s এর মধ্যে আমাদের শক্তির মান হবে 1+0 সমান হচ্ছে 1। আমাদের এখানে এই nটা হচ্ছে 1 আর এই s এর মান কত হবে, আমরা জানি l সমান 0 হলে এটা হচ্ছে s অরবিটাল। তাহলে এই s এর জন্য l এর মান হবে 0, তাহলে আমাদের যোগফল হবে 1। আমরা যদি 2s এর ক্ষেত্রে বের করি তাহলে আমরা পাবো 2+0 সমান হচ্ছে 2। তাহলে আমরা দেখতেছি যে 2s এর মান 1s থেকে বেশি। এখন আমাদের এখানে একটা ব্রেকডাউন হয়েছে, এটা হচ্ছে 3p, 3pর পরে 4s,
তারপর হচ্ছে 3D। এখন প্রশ্ন হচ্ছে 4s এবং 3D এর মধ্যে কোনটা বেশি। আমরা যদি এটা হিসাব করতে চাই তাহলে আমরা 4s আর হচ্ছে 3D এর জন্য n+l এর মান বের করব। তাহলে 4s এর জন্য আমরা n+l এর মান পাবো 4+0 এবং 3D এর জন্য n+l এর মান পাবো 3+2। তাহলে এই ক্ষেত্রে আমাদের যোগফল আসবে 4 এবং এই ক্ষেত্রে যোগফল আসবে 5, অর্থাৎ 3D এর শক্তির মান 4s থেকে বেশি। তাহলে ইলেকট্রন প্রবেশের সময় কী ঘটনা ঘটবে? ইলেকট্রন প্রবেশের সময় আমাদের প্রথম হচ্ছে 4s-এ প্রবেশ করবে, তারপর হচ্ছে 3D-তে প্রবেশ করবে। আর এই নিয়মটাকে বলা হয় আফবাউ নিয়ম। এখন আমরা বিভিন্ন মোডের ইলেকট্রন নিষ্কাশ করব। এখানে আমরা প্রথম যে ইলেকট্রন নিষ্কাশ করবো এটা হচ্ছে পটাশিয়ামকে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে আমরা এটাকে ইলেকট্রন নিষ্কাশ করবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং হচ্ছে 4s। আর আমরা আফবাউ নীতি অনুসারে জানি যে 3d এর শক্তির মান 4s থেকে বেশি। তাহলে ইলেকট্রন আগে 4s-এ প্রবেশ করবে, তারপর 3d-তে। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 1, এখানে দেবো 0। এখন আমাদের এই যে 3p6, এই 3p6 পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন নিয়ে আসে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে আর্গন 3d 0, তারপর হচ্ছে 4s 1। আমরা এই ইলেকট্রনিক্সটাকে এভাবে করতে পারবো। তারপর আমরা যদি করি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। এটাকে ইলেকট্রনিক্স করবো আমরা এভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং হচ্ছে 4s। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে 18। তারপর এখানে দেবো হচ্ছে 2, এখানে দেবো আমরা 4। আমরা যদি এটাকে এভাবে ইলেকট্রনিক্স করি তাহলে দেখা যায় যে ডি অরবিটালের মধ্যে 4টা ইলেকট্রন প্রবেশ করলো। তাহলে যদি ডি অরবিটালের মধ্যে আমরা জানি যে এস এবং ডি, এস এর মধ্যে 2টা ইলেকট্রন থাকলে এটা হচ্ছে পরিপূর্ণ, ডি এর মধ্যে 10টা থাকলে এটা হচ্ছে পরিপূর্ণ। আর 2-এর অর্ধেক হচ্ছে 1, 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে যদি এস অরবিটালের মধ্যে 2টি অথবা 1টি থাকে তাহলে 2টি থাকলে এটা হবে পরিপূর্ণ, আর 1টি থাকলে এটা হচ্ছে অর্ধপরিপূর্ণ। ডি এর মধ্যে 10টি থাকলে এটা হচ্ছে পরিপূর্ণ, আর 5টি থাকলে এটা হচ্ছে অর্ধপরিপূর্ণ। কোনো একটি অরবিটালের মধ্যে যদি পরিপূর্ণ অথবা অর্ধপরিপূর্ণ ইলেকট্রন অবস্থান করে তখন সবচেয়ে বেশি সুস্থিত হয়। আর আমরা যেই কাজটা করব, ইলেকট্রনসমূহ সবসময় পরমাণুসমূহ সুস্থিত অবস্থায় অবস্থান করতে বেশি পছন্দ করে। আর এই কারণে আমরা এখানে একটা ইলেকট্রন দেবো, আর এখানে হচ্ছে 5টা ইলেকট্রন দেবো। তাহলে এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন, তাহলে এখানে দেবো হচ্ছে আর্গন, এটা হবে 3d 5 এবং হচ্ছে 4s1। ক্রোমিয়ামের পরে আমরা ইলেকট্রন করবো হচ্ছে কপার হচ্ছে 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 3d আর হচ্ছে 4s। তাহলে আমাদের এখন হচ্ছে 6 আর এতটুকু পর্যন্ত হচ্ছে 18, 19, 20, 9, 29। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে এস এর মধ্যে 1টি থাকলেই এটা হচ্ছে অর্ধপরিপূর্ণ, আর ডি এর মধ্যে 10টি থাকলে এটা হচ্ছে পরিপূর্ণ। তাহলে আমরা এটাকে এভাবে ইলেকট্রনাইজ করবো। আর এতটুকু হচ্ছে আর্গনের ইলেকট্রনাইজ, তাহলে এটা হবে আর্গন, তারপর 3d10 এবং হচ্ছে 4s1। আমরা কপারকে এভাবে ইলেকট্রন বিন্যাস করব। আমাদের 2 নম্বর যে নিয়ম, 2 নম্বর নিয়ম হচ্ছে হুন্ডের নিয়ম। আমরা এখন হুন্ডের নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে হুন্ডের নিয়মে কী বলা হয়েছে যে ইলেকট্রনগুলো কোনো সমশক্তি সম্পন্ন অরবিটালে এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় অবস্থান করে। অযুগ্ম অবস্থা মানে হচ্ছে বিজোড়, অর্থাৎ ইলেকট্রনসমূহ সর্বদা চাবে হচ্ছে বিজোড় অবস্থায় অবস্থান করার জন্য। আর বিজোড় অবস্থা পূর্ণ হওয়ার পর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তখন হচ্ছে তারা জোড়বদ্ধ হবে। তাহলে এখন আমরা যদি দেখি এখানে নাইট্রোজেনের ইলেকট্রন করলে আমরা পাবো হচ্ছে 1s2, 2s2 এবং হচ্ছে 2p3। তাহলে এখানে আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 2s এবং 2p। তাহলে আমাদের s এর জন্য হবে 1টা গড় এবং p এর জন্য হবে 3টা গড়। আমরা যখন অরবিটাল নিয়ে পড়াশোনা করছিলাম তখন এগুলো আমরা বলেছিলাম যে কোন অরবিটালের জন্য কতটা হবে।
এস এর জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে একটা, পি এর জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটা। এগুলো হচ্ছে পি অফ এক্স, পি অফ ওয়াই এবং হচ্ছে পি অফ জেড। আর এই যে অরবিটাল সংখ্যা এটা নির্ভর করেছে মূলত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার উপর। আমাদের ডি অরবিটালের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 5টা এবং এগুলো হচ্ছে ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড এক্স, ডি অফ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি অফ জেড স্কোয়ার। তাহলে আমরা এস এর জন্য একটা করে পাবো, পি এর জন্য হচ্ছে 3টা করে পাবো। এটা হচ্ছে 2s আর এটা হবে 2p এক্স, 2p ওয়াই এবং হচ্ছে 2p জেড। তাহলে এখন আমাদের এস এর মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে 2টা, তাহলে আমরা এই 2টা ইলেকট্রনকে এভাবে বসিয়ে দেব। পি এর মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে 3টা, আর এই 3টা ইলেকট্রন আমরা কি করব, প্রথমে এই বিজোড় অবস্থায় অবস্থান করাবো। যদি আরেকটা ইলেকট্রন অবশিষ্ট থাকতো তখন হচ্ছে আমরা এই করে একটা ইলেকট্রনকে অবস্থান করাতাম। এরকমভাবে আমরা যদি অক্সিজেনকে ইলেকট্রনিশ করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে তার আহ্বান নীতি অনুসারে ইলেকট্রনিশ হবে 1s2, 2s2 এবং হচ্ছে 2p4। তাহলে আমাদের 2s এর জন্য হবে একটা গড় এবং 2p এর জন্য হবে 3টা গড়। এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py এবং এটা হচ্ছে 2pz। তাহলে এই এর জন্য আমরা 2টা ইলেকট্রন বসাবো। আর এখানে আমাদের 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রনকে আমরা প্রথমে বিজোড় অবস্থায় অবস্থান করাবো, তারপর আরেকটা ইলেকট্রন অবশিষ্ট আছে, এই আরেকটা ইলেকট্রনকে আমরা এভাবে জোড় অবস্থায় অবস্থান করাবো। এ হচ্ছে হুন্ডের নিয়ম। আমরা এখন পড়ব পলির বর্জন নিয়ম নিয়ে। পলির বর্জন নিয়মের আরেকটা নাম হচ্ছে পাউলির বর্জন নিয়ম। পাউলির বর্জন নিয়ম আর হচ্ছে পলির বর্জন নিয়ম একই কথা। তাহলে পাউলির বর্জন নিয়ম অনুসারে আমরা কি জানি যে কোনো একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। অর্থাৎ আমরা যদি একটা পরমাণু নেই, মনে করো আমরা হিলিয়াম পরমাণুকে নিলাম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আমরা এখন তাকে যদি ইলেকট্রনিশ করি আমরা পাবো হচ্ছে 1s2, আর এটার হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনিশ হবে এইভাবে। তাহলে এই হিলিয়ামের এই ইলেকট্রনটা হচ্ছে প্রথম ইলেকট্রন আর এই ইলেকট্রনটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন। আমরা এই 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। সেইমভাবে আমরা এই ইলেকট্রনের জন্য এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তাহলে এখন আমরা যদি এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করি, তাহলে এখানে আছে 1s এর জন্য আমাদের এই n এর মান হবে 1, আর s অরবিটালের জন্য আমরা n এর মান পাবো হচ্ছে 0। n এর মান 0 হলে m এর মানও 0 হবে। আর যদি ইলেকট্রনটা এভাবে অবস্থান করে তখন তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12, এবং যদি ইলেকট্রন এভাবে অবস্থান করে তখন তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে -12। তাহলে আমাদের ইলেকট্রনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে আছে, এই কারণে এটা হবে +12। আর এই ক্ষেত্রে আমরা n এর মান কত পাবো, n এর মান পাবো হচ্ছে 1, l এর মান 0, m এর মানও 0, আর s এর মান কত পাবো, s এর মান হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আছে, এই কারণে এটা হবে -12। তাহলে আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মানগুলো কম্পেয়ার করি দেখা যাবে শুধুমাত্র এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। আর পাউলি কি বলছে, পাউলি বলছে যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অর্থাৎ একটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। একাধিক কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে, কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পাউলির বর্জন নিয়ম। আমরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এখন সলভ করবো একটা একটা করে। এখন আমাদের 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন বলা আছে যে আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে। এখন আমাদের জানতে হবে যোজন ইলেকট্রন কি। কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যেই ইলেকট্রন অবস্থান করে ওই সংখ্যাকে বলা হয় যোজন ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন আর্সেনিককে যদি আমরা ইলেকট্রনিশ করি, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তাহলে আমরা এখন আর্সেনিকের ইলেকট্রনিশের ক্ষেত্রে যে ইলেকট্রনিশ পাবো এটা হচ্ছে আর্গন। এখানে 18টা ইলেকট্রন চলে যাবে, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s, তারপর হলো 4p। তাহলে এখানে 18টা চলে গেলে আমরা এখানে পাবো হচ্ছে কয়টা, 19, 20, 10, 30, এবং এখানে যদি আমরা 3টে ইলেকট্রন দিই তাহলে হচ্ছে 33।
তাহলে আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, এবং 4 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে আমাদের 5টি। তাহলে আমরা বলবো যে আর্সেনিকের যে যোজন ইলেকট্রন সংখ্যা রয়েছে 5। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবশেলে অবস্থিত M3+ আয়নটি কি হতে পারে? তাহলে এখন আমাদের ট্রানজিশন ধাতু বলতে বোঝায় যেই ডি ব্লক মৌলসমূহের সুস্থিত আয়নে ডি অরবিটালটা আংশিক পরিপূর্ণ থাকে তাকে বলা হয় ট্রানজিশন ধাতু বা অবস্থান্তর ধাতু। তাহলে এখানে আমাদের কয়েকটা অবস্থান্তর ধাতু দেওয়া আছে। এখন এই অবস্থান্তর যে ধাতুগুলো দেওয়া আছে এগুলার ডি মানে যে M3+ আয়নটা আছে ওই M3+ আয়নের মধ্যে ডি অরবিটালের মধ্যে 5টি ইলেকট্রন থাকতে পারবে এরকম পরমাণু কোনটা? এখন আমরা যদি দেখি যে ক্রোমিয়ামকে আমরা ইলেকট্রনিক্স করলে কী পাবো? ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে এটা হবে আর্গন 3D এবং হচ্ছে 4s, তাহলে 18, 19 আর হচ্ছে এখানে 5টা থাকবে। এখন আমরা যদি ক্রোমিয়াম 3+ আকারে লিখি, 3+ মানে শেষে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, তখন এটা হয়ে যাবে 3D 4s। এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তখন এটা হয়ে যাবে 3। তাহলে আমরা দেখতেছি ক্রোমিয়াম 3+ আয়নের ডি অরবিটালের মধ্যে 3টা ইলেকট্রন, কিন্তু তারা বলছে যে 5টি ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমাদের ক্রোমিয়ামটা হবে না। এবার যদি আমরা ম্যাঙ্গানিজকে ইলেকট্রনিক্স করি, তাহলে আমরা ফর ম্যাঙ্গানিজ 25, আর এটাকে ইলেকট্রনিক্স করলে আমরা পাবো হচ্ছে আর্গন 3D 4s। আর ম্যাঙ্গানিজ 3+ যখন আমরা করব তখন আমরা পাবো আর্গন এবং এখানে হবে 4। তারা বলছে 5টি ইলেকট্রন দরকার, কিন্তু আমাদের এখানে আছে 4টি ইলেকট্রন, তাও হবে না। আমরা যদি আয়রনকে ইলেকট্রনিক্স করি তাহলে আমরা পাই আর্গন 3D 4s, তাহলে 18, 19, 20, 6, 26। তাহলে এখন আয়রনের ক্ষেত্রে আমরা যদি Fe3+ এটা নির্ণয় করি তখন হবে আর্গন, তারপর 3D 5 আর হচ্ছে 4s 0। তাহলে আমরা দেখতেছি যে আয়রন 3+ আয়নের যে ডি অরবিটাল, এই ডি অরবিটালের মধ্যে 5টি ইলেকট্রন অবস্থান করতেছে। তাহলে আমাদের এখানে আনসার হবে সি নাম্বার অপশন। আমাদের এখানে 3 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন বিন্যাসটি পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে? পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি অনুসারে কোন ইলেকট্রনিক্সটি সঠিক আমরা এটা এখন চেক করব। এখানে 1 নম্বর অপশনের মধ্যে বলা আছে প্রথম অরবিটালে 2টা, তারপর 2টা, তারপর 1টা, তারপর 1টা, তারপর 2টা। আর হুন্ডের নীতি অনুসারে আমরা কি বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে একটা একটা করে দেবো, দেওয়ার পর হচ্ছে জোড়বদ্ধ করব। তাহলে এখানে আমরা দেখতেছি 3 নম্বর 5 নম্বর শক্তি স্তরটা হচ্ছে আমাদের জোড়বদ্ধ, বাট 3 নম্বর এবং 4 নম্বর বিজোড় অবস্থায় অবস্থান করতেছে। তাহলে এখন এটার ইলেকট্রনিক্সটা যদি মানে এটার ইলেকট্রনিক্সটা সঠিক হবে তখনই যখন এই এখানে 2টা ইলেকট্রনের পরিবর্তে যদি এখানে একটা মানে এখানে 2টা থাকতো, এখানে একটা থাকতো, তাহলে সেটা সঠিক হতো। তাহলে এটা আমাদের ভুল। বি নাম্বার অপশানে দেওয়া আছে এখানে 2টা করে, তারপর এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, কিন্তু এই স্পিনটা এটা হয়ে গেছে বিপরীত স্পিন। তাহলে প্রথমে স্পিনগুলো হবে আমাদের একমুখী, তাহলে স্পিন এটা যদি এরকমভাবে অবস্থান করতো তাহলে এটা সঠিক হতো। তারপর এটা আমাদের বি নাম্বার অপশনটা ভুল। 3 নম্বরে বলা আছে এনে 2টা, এনে 2টা, এনে একটা, এই স্পিনটা বিপরীতমুখী হয়ে গেছে। এই স্পিনটা হওয়ার দরকার ছিল হচ্ছে এই যে এইভাবে। আমাদের সি নাম্বার অপশনটা ভুল। আর ডি নাম্বার অপশনের মধ্যে আমরা দেখতেছি সবগুলো স্পিন একমুখী দেওয়ার উপরে, তারপর হচ্ছে আমরা বিপরীতমুখী স্পিন ইউজ করছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। 4 নম্বর প্রশ্ন বলা আছে কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য জোড় ইলেকট্রন বিন্যাস কোনটি হবে? তাহলে আমরা যদি কোবাল্টকে ইলেকট্রনাইজ করি, কোবাল্ট হচ্ছে 27, তাহলে আমরা পাবো আর্গন 3D এবং হচ্ছে 4s। তাহলে এটা হচ্ছে আমাদের কোবাল্টের ইলেকট্রন বিন্যাস।
আর কোবাল্ট 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d4s, এখানে 0 হবে আর এখানে হচ্ছে 7 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তর। আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা যদি চেক করি, প্রথম হচ্ছে 3d আর হচ্ছে 4s। তাহলে আমাদের 3d4s হচ্ছে আমাদের বি নাম্বার অপশনের মধ্যে আছে 3d5, সি নাম্বার অপশন আছে 3d7 3s2, তাহলে এটা হবে না 3d7 4s2 3d7 4s0, তাহলে আমাদের আনসার হবে ডি নাম্বার অপশন। এখানে 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 5 নম্বর প্রশ্ন বলা আছে 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এখন 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রনের যদি আমরা করি তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s, 10 12 18 19 20 আর হচ্ছে 6 26। তাহলে আমাদের 1 নম্বর যে শক্তিস্তর, 1 নম্বর শক্তিস্তরকে বলা হয় কে শেল, অর্থাৎ n সমান যখন 1 হবে তখন এটা হচ্ছে কে, n সমান 2 হলে এটা হচ্ছে l, n সমান 3 হলে এটা হচ্ছে m এবং n সমান 4 হলে এটা হচ্ছে n শক্তিস্তর। তাহলে m শেলে ইলেকট্রন এর সংখ্যা কত? তাহলে আমরা দেখব 3 নম্বর শক্তিস্তরের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কত আছে। তাহলে এখানে 2, এখানে হচ্ছে 12, তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14, তাহলে আনসার হবে 14। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আফবাউ নীতি অনুসারে আমরা জানি যেই শক্তিস্তরের শক্তির মান কম সেই শক্তিস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর কোন শক্তিস্তরের মান বেশি এবং কম তা নির্ণয় করা হয়েছে n+l সূত্র অনুসারে। তাহলে এখন আমরা দেখব কোনটার ক্ষেত্রে n+l এর মান সবচেয়ে কম। 4f এর ক্ষেত্রে আমাদের n+l এর মান কত হবে? আমরা যদি l এর মানগুলো লিখি, l এর মান হচ্ছে 0 1 2 3 হলে আমরা পাই s p d এবং হচ্ছে f। তাহলে 4f এর ক্ষেত্রে আমাদের n+l এর মান হবে 7, 5d এর ক্ষেত্রে n+l এর মান হবে 7, 4p এর ক্ষেত্রে n+l এর মান হবে 6p এর ক্ষেত্রে n+l এর মান হবে 7 এবং 7s এর ক্ষেত্রে n+l এর মান হবে 7। আমরা দেখতেছি সবগুলা অরবিটালের ক্ষেত্রেই n+l এর মান 7 হইতেছে। তাহলে আমরা যদি সবগুলোর মান সেম হয়, n+l এর মান যদি সবগুলো সেম হয় তখন দেখব n এর মান সবচেয়ে কম কোনটা, n এর মান সবচেয়ে কম হচ্ছে 4f, তাহলে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে হচ্ছে 4f এ। 7 নম্বরে বলা আছে নিম্নের সেটগুলোর কোনটি ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস? তাহলে আমরা যদি দেখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাহলে এটা হবে আর্গন 3d4s, তাহলে এখানে 18, এখানে হচ্ছে 1, এখানে 5। আর ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে এটা হবে আর্গন, এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে দুটো ইলেকট্রন যাবে, তাহলে এটা হবে 3d3 এবং হচ্ছে 4s0। তাহলে আমরা দেখব কোনটার সাথে মিলে এটা, 3d5 4s1 3d5 4s1 3d2 4s1, তাহলে এটা হবে না 3d5 4s1 3d3 4s0, তাহলে আমাদের আনসার হবে সি নাম্বার অপশন। যে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, আমরা এখন চেক করব যে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। এখানে আমাদের এ নাম্বার যে অপশন দেওয়া আছে, এ নাম্বার অপশন দেওয়া আছে n3-, তাহলে n3- এর মানে হচ্ছে নাইট্রোজেন 3টি ইলেকট্রন গ্রহণ করেছে, আর যদি নাইট্রোজেন 3টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। কিন্তু আমরা যদি ইলেকট্রন বিন্যাসে দিয়ে খেয়াল করি এখানে মোট ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে 9, তাহলে এটাও আমাদের অপশন, এটা আনসার হবে না। f- এর মানে হচ্ছে ফ্লুরিন 9টা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 10, কিন্তু এখানে ইলেকট্রন হচ্ছে 9টি, তাহলে এটা হবে না। O2- অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর সে দুটো ইলেকট্রন গ্রহণ করার কারণে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা এখানে দেখতেছি মোট 10টা ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাসের ক্ষেত্রেও সেম, তার ইলেকট্রন সংখ্যা 10, বাট এখানে আছে 9, তাহলে আমাদের আনসার হবে সি নাম্বার অপশন। 9 নম্বরে বলা আছে কোনটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম নয়? আমরা আফবাউ নিয়ম সম্পর্কে পড়লাম, ফন্ডের নিয়ম পড়ছি, পলির বর্জন নিয়ম পড়ছি, বাট হাইজেনবার্গের যে নিয়ম
হাইজেনবার্গের নিয়মটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নিয়ম, কিন্তু এখানে ইলেকট্রনিক্সের কোনো নিয়ম নাই হাইজেনবার্গের। তাহলে আনসার হচ্ছে ডি। কোনটি সর্বোচ্চ শক্তি স্তর? তাহলে কোনটি সর্বোচ্চ শক্তি স্তর আমরা এটা নির্ণয় করবো হচ্ছে n+l এর মাধ্যমে। 3D এবং 4D এটার মধ্যে 4D এর মান বেশি হবে, 5s এবং 4s এটার মধ্যে 5s এর মান বেশি হবে। আমরা যদি 4D এবং 5s এর মধ্যে তুলনা করি তাহলে 4D এর ক্ষেত্রে n+l এর মান হবে 4+2, 5s এর ক্ষেত্রে এটা হবে 5+0। তাহলে আমরা দেখি যে এখানে আনসার হচ্ছে 6, এখানে হচ্ছে 5। তাহলে এই দুটোর মধ্যে 6 বেশি, তাহলে আমাদের এখানে সর্বোচ্চ শক্তি স্তর সম্পন্ন শক্তি স্তর হচ্ছে আমাদের 4D শক্তি স্তর। তাহলে এটা আনসার হবে বি নাম্বার অপশন। এখন 11 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতুর ইলেকট্রন বিন্যাস। তাহলে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু বলতে কি বোঝায়? ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হচ্ছে আমাদের গ্রুপ, যে 2 নম্বর গ্রুপ আছে 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষারকীয় মৃত্তিকা ধাতু বা মৃৎক্ষার ধাতু। তাহলে আমাদের মৃৎক্ষার ধাতুগুলো কে কে? মৃৎক্ষার ধাতুগুলো হচ্ছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং হচ্ছে রেডিয়াম। আমাদের এই মৌলগুলো হচ্ছে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু বা মৃৎক্ষার ধাতু। এখন আমরা যদি দেখি যে এখানে কোনটা মৃৎক্ষার ধাতুকে নির্দেশ করে, এখানে আছে আর্গন 4s2। আর্গনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা আর এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এখন এটা দ্বারা মূলত আমাদের 20কে নির্দেশ করে। আর 20 পারমাণবিক সংখ্যা কার আছে? 20 পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের। তাহলে আমাদের 1 নম্বর অপশনটাই ক্ষারকীয় মৃত্তিকা ধাতু। আমাদের 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে হুন্ডের নিয়ম অনুসারে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। এখন হুন্ডের নিয়ম অনুসারে আমরা কি জানি যে কোনো একটা পরমাণুর অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো সবসময় অযুগ্ম অবস্থায় বা বিজুর অবস্থায় অবস্থান করতে চাইবে। আর বিজুর অবস্থা পূর্ণ হওয়ার পর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে সেই ইলেকট্রনগুলো হচ্ছে জোড়বদ্ধ হবে। এখন আমরা যদি দেখি 1 নম্বর অপশনে 2px এর মধ্যে 2টা আছে, 2py এর মধ্যে একটা, বা 2pz এর মধ্যে 0, অর্থাৎ কোনো ইলেকট্রন নাই। এখানে একটা, তারপর গিয়ে এখানে জোড়বদ্ধ হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ইলেকট্রন না দিয়েই এখানে 2px এর মধ্যে এটা জোড়বদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের হুন্ডের নিয়ম এই ইলেকট্রনিক্সটি মানে না। বি নাম্বার অপশনে দেওয়া আছে 1s2 2s2 2px 0, অর্থাৎ এক্স এর মধ্যে ইলেকট্রন না দিয়ে আমরা py এবং pz এর মধ্যে ইলেকট্রন দিয়ে ফেলছি, তাহলে এটা আমাদের হুন্ডের নিয়ম মানে না। এবার সি নাম্বার অপশনে দেওয়া আছে 1s2 2s2 2px 2py 2pz। এখানে দেখা যায় যে 2pz এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, বাট 2py এর মধ্যে 2টা ইলেকট্রন, এটা আমাদের হুন্ডের নীতিকে মানে না। ডি নাম্বার অপশনে দেওয়া আছে 1s2 2s2 2px1 2py1 2pz1, অর্থাৎ একটা দেওয়ার পর আমরা এখানে এস এর মধ্যে জোড়বদ্ধ করছি, যা হুন্ডের নিয়মকে সম্পূর্ণভাবে মেনে চলে। তাহলে আনসার হবে ডি নাম্বার অপশন। M3+ আয়নে 23 ইলেকট্রন আছে, এর পারমাণবিক সংখ্যা কত? তাহলে M3+ দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে M যে মৌলটা আছে সে হচ্ছে 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে যদি সে 3টি ইলেকট্রন ত্যাগ করে থাকে তাহলে তার মোট ইলেকট্রন সংখ্যা কত? তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 23 প্লাস হচ্ছে অর্থাৎ 26, অর্থাৎ 26 হচ্ছে তার মোট ইলেকট্রন সংখ্যা। যদি তার নিরপেক্ষ অবস্থায় মোট ইলেকট্রন সংখ্যা 26 হয় তাহলে তার পারমাণবিক সংখ্যাও 26 হবে। তাহলে আনসার হবে 26। আমরা এখন 14 নম্বর প্রশ্নটা সলভ করবো। এখানে বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাস কোন নীতিতে হয়। আর সমশক্তি সম্পন্ন অরবিটাল এই কথাটা আমরা প্রথমে শুনেছিলাম হচ্ছে হুন্ডের নীতির মধ্যে, তাহলে এটার আনসার হবে হুন্ডের নীতি। এখানে 15 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 18 এবং এম শেলে ইলেকট্রন সংখ্যা 7 হলে এর পারমাণবিক ভর কত? তাহলে পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করা হয়? পারমাণবিক ভর নির্ণয় করা হয় পারমাণবিক সংখ্যার সাথে আমরা যদি নিউট্রন সংখ্যা যোগ করি তখন পাওয়া যাচ্ছে পারমাণবিক ভর, কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া নাই। কিন্তু এখানে একটা বলা আছে যে এম শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে এম শেল বলতে কী বোঝায়? কোন শক্তি স্তর? এটাকে বলা হয় কে শেল, তারপর হচ্ছে এল শেল, তারপর এম, তারপর হচ্ছে এন, এভাবে চলতে থাকে।
তাহলে এখন বলা হচ্ছে এম শেলে ইলেকট্রন সংখ্যা 7, তাহলে কে শেলের মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা, এল শেলে 8টা এবং এম শেলে হচ্ছে আমাদের ইলেকট্রন থাকতে পারে 18টা। কিন্তু তারা বলছে এম শেলে ইলেকট্রন থাকবে 7টা, তাহলে এম শেলে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে এখানে হবে 7। তাহলে পরমাণুটা দ্বারা মূলত আমরা মোট ইলেকট্রন সংখ্যা পাইছি কত? মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। অর্থাৎ আমাদের যেই পরমাণুটার পারমাণবিক সংখ্যা হবে 17। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আমাদের 17 এবং আমাদের নিউট্রন সংখ্যা দেওয়া আছে কত? 18। তাহলে এখন বলছে পারমাণবিক ভর কত? তাহলে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক নিউট্রন সংখ্যাকে যোগ করলে আমরা হচ্ছে পারমাণবিক ভর পাই। তাহলে এটা আমাদের কত হবে? 35। তাহলে আনসার হবে 35, বি নাম্বার অপশন। তারপর বলা আছে ক্রোমিয়াম পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? আর অযুগ্ম ইলেকট্রন আমরা কীভাবে নির্ণয় করব? অযুগ্ম করার জন্য আমরা হুন্ডের নীতি অ্যাপ্লাই করব। তাহলে এখানে ক্রোমিয়ামকে যদি আমরা ইলেকট্রনিশ করি তাহলে কীভাবে হবে? এটা হবে 1:2। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, 1:2, 2:2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। তাহলে আমাদের এখানে হচ্ছে 18, এখানে হবে 1 আর এখানে হবে 5। আমরা আফবাউ নীতির মধ্যে এই ইলেকট্রনিশ কীভাবে করতে হয় এটা আমরা শিখেছিলাম। এবার আছে ডি অরবিটাল। ডি অরবিটালের জন্য আমাদের গড় হবে 5টি, 1 2 3 4 5। আর এস অরবিটালের জন্য আমাদের গড় হবে হচ্ছে 1টি। তাহলে এখন ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে 5টা। তাহলে আমরা কী করব? একটা ইলেকট্রন দিয়ে তারপর হচ্ছে আমরা জোরবদ্ধ করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে 5টা ইলেকট্রন দেওয়া শেষ। আর যদি এখানে আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে আমরা এখানে আরেকটা ইলেকট্রনকে বসিয়ে দিতাম। এখানে এসের মধ্যে একটা ইলেকট্রন আছে, তাহলে শুধুমাত্র একটা হবে। তাহলে এখন আমরা যেই ইলেকট্রনগুলো পাইলাম সবগুলো হচ্ছে বিজুর ইলেকট্রন। তাহলে এখানে মোট বিজুর ইলেকট্রন কয়টি? মোট বিজুর ইলেকট্রন হচ্ছে 6টি। তাহলে আনসার হবে ডি নাম্বার অপশন। 17 নম্বর প্রশ্ন সলভ করব। এখানে বলা আছে Fe2+ আয়নে অযুগ্ম ইলেকট্রন এর সংখ্যা কত? তাহলে এখন Fe2+ এর আমরা যদি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বের করি তাহলে কীভাবে বের করব? প্রথম যদি আমরা আয়রনকে ইলেকট্রনিশ করি তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা 26। তাহলে এটা হবে 1:2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 6। তাহলে Fe2+ এর মানে সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে এই 4 নম্বর শক্তি স্তর থেকে। তাহলে আমাদের ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে 6টা। তাহলে এই 6টা ইলেকট্রনকে যদি আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনিশ করি আমাদের ডি এর জন্য এখানে গড় হবে মোট 5টা। তাহলে এখানে 6টা ইলেকট্রন আমরা একটা করে দেবো। প্রথমে 1 2 3 4 5 একটা করে দেওয়ার পর তারপর হচ্ছে জোড়বদ্ধ করব। তাহলে এখানে হবে একটা ইলেকট্রন। তাহলে এখানে এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিজুর ইলেকট্রন। তাহলে বিজুর ইলেকট্রনগুলো আছে 1 2 3 4টা বিজুর ইলেকট্রন আছে। অর্থাৎ Fe2+ আয়নে অযুগ্ম ইলেকট্রন বা বিজুর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের 4। তাহলে আনসার হবে বি নাম্বার অপশন। তারপর আমাদের 18 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে এখানে দেওয়া আছে আর্গন 4s2 3d10 4p5 ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? অর্থাৎ কোন মৌলটার ইলেকট্রন নিয়ে সেটা। তো এখানে আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি, 18 19 20 10 30 30 আর 5 হচ্ছে 35 ইলেকট্রন সংখ্যা। তাহলে যদি 35 ইলেকট্রন সংখ্যা হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 35 পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের ব্রোমিন পরমাণুর। তাহলে আনসার হবে ব্রোমিন। 19 নম্বর প্রশ্ন দেওয়া আছে নিচের কোন মৌলের পরমাণুর একইমুখী স্পিনের সর্বাধিক বিজোড় ইলেকট্রন বিদ্যমান? তাহলে এখন আমরা যদি এই 4টা পরমাণুর বিজোড় ইলেকট্রন বের করি তাহলে কত হবে? তাহলে আমরা প্রথম নাইট্রোজেন পরমাণুর বিজোড় ইলেকট্রন বের করব 1s2 2s2 2p3। এখন আমাদের পি যে অরবিটাল আছে পি এর জন্য আমাদের 3টা গড় হবে। তাহলে এখানে একটা করে দেব। তাহলে এখানে যেহেতু 3টা আছে তাহলে আমাদের 3টা দেওয়া শেষ। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এটা হবে 1s2 2s2 2p4। তাহলে পি এর জন্য আমরা 3টা গড় পাবো 1 2 3। তারপর এখানে ইলেকট্রন সংখ্যা আছে 4টা। তাহলে এখানে হবে এই যে আরেকটা ইলেকট্রন। তাহলে এখানে আমাদের বিজোড় ইলেকট্রন আছে 2টা। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আছে 3টা, অক্সিজেনের ক্ষেত্রে আছে আমাদের 2টা।
আমরা যদি এখন ফ্লোরিনের ক্ষেত্রে বের করি, ফ্লোরিন হচ্ছে 9, 1s2, 2s2 এবং হচ্ছে 2p5। তাহলে পি এর জন্য আমাদের গড় হবে মোট 3টা, আর 3টার মধ্যে একটা একটা করে দেবো। প্রথমে একটা একটা করে দেওয়ার পর আরও 2টা ইলেকট্রন বাকি, তাহলে এখানে একটা ইলেকট্রন হবে, এখানে একটা ইলেকট্রন হবে, এখানে বিজুর ইলেকট্রন হচ্ছে একটা। আর কার্বনের ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে এটা হবে 1s2, 2s2 এবং 2p2 হবে। তাহলে পি এর জন্য আমাদের গড় হবে 3টা, 1 2 3, আর এখানে ইলেকট্রন আছে শুধুমাত্র 2টা। তাহলে আমরা যদি দেখি এখানে বিজুর ইলেকট্রন শুধুমাত্র নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তাহলে আনসার হচ্ছে এ। বলা আছে যে পরমাণুর অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তাহলে এখন আমরা এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এখানে সঠিক আমরা এটা চিহ্নিত করব। প্রথমে দেওয়া আছে 2d এর পূর্বে 2p-তে ইলেকট্রন প্রবেশ করবে। আর আমরা কি জানি যে 2d, এই 2d অরবিটালটি সম্ভব নয়। তাহলে আমাদের এই নাম্বার যে অপশনটা দেওয়া আছে এই নাম্বার অপশনটা ভুল অপশন। বি নাম্বারে দেওয়া আছে ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার যে ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা থাকতে পারে। এস এর মধ্যে সর্বোচ্চ থাকতে পারে 2টা, পি এর মধ্যে সর্বোচ্চ 6টা, ডি এর মধ্যে 10টা এবং আমাদের এফ অরবিটালে থাকতে পারে 14টা ইলেকট্রন। তাহলে আমাদের বি নাম্বার অপশনটা সঠিক। সি নাম্বার অপশন বলা আছে একটি অরবিটালে প্রবেশকৃত 2টি ইলেকট্রনের স্পিন একইমুখী থাকবে। স্পিন একইমুখী থাকবে এরকম বলতে বোঝানো হয়েছে যে এটা যদি একটা অরবিটাল হয় তাহলে এই অরবিটালের মধ্যে আমাদের স্পিনটা হচ্ছে এরকম থাকবে, কিন্তু আমরা জানি যে স্পিনটা হচ্ছে ভিন্ন রকম হয়ে যায়। একটা ইলেকট্রন এভাবে থাকলে অপর একটি ইলেকট্রন এভাবে অবস্থান করে। তাহলে সি নাম্বার অপশনটা ভুল। তারপর বলা আছে 5s এবং 3p এর মধ্যে 5s কম শক্তি সম্পন্ন। তাহলে এখন আমরা যদি এই দুটোর শক্তি বের করি তাহলে 5s এর ক্ষেত্রে আমাদের n+l এর মান হবে 5 + 0 সমান হচ্ছে 5, আর 3p এর ক্ষেত্রে আমাদের হবে 3+1 সমান হচ্ছে 4। তাহলে দেখা যায় যে আমাদের 5s এর শক্তির মান 3p থেকে বেশি, কিন্তু তারা বলছে 5s এর শক্তি কম হবে। তাহলে এটা মানে ভুল অপশন। তাহলে এখানে আনসার হবে বি নাম্বার, যে অপশনটা দেওয়া আছে বি নাম্বার অপশন।